একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি যে কোনো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি হিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, গেল মাসের অপতথ্যের পরিসংখ্যান আমাদের হাতে এসেছে এবং হিসেব বলছে গেল ফেব্রুয়ারি প্রতিদিন গড়ে প্রায় ১০টি করে মিথ্যা তথ্য ধরা পড়েছে এবং সেই হিসেবে ২৮ দিনে ২৬৮টি ভুল তথ্য ধরা পড়ে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল রাজনৈতিক, সংখ্যাটি ১২৭। ওদিকে প্ল্যাটফর্ম যদি আপনি বিবেচনা করেন তাহলে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য শনাক্ত করা গেছে এবং সংখ্যা হিসেবে সেটি ২৫০টি। এছাড়া এক্সে ৪৪, টিকটকে ১৬টি, ইউটিউবে ৩৮টি, ইনস্টাগ্রামে ২১টি, থ্রেডসে অন্তত ৩টি ভুল তথ্য শনাক্ত করা গেছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হিউমার স্ক্যানার আমাদের এই সমস্ত পরিসংখ্যান জানিয়েছে এবং এই পরিসংখ্যান নিয়ে যখন আমরা কথা বলছি তখনও কিন্তু বেশ কিছু অপতথ্য আমাদের চোখে পড়েছে, হাতে আছে এবং সেগুলো সঠিক তথ্য আমাদের হাতে আছে। চলুন শুরুতে আমরা সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল, যেটাতে প্রমাণের চেষ্টা করা হয়েছে বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী নেতাদের কাছে প্রচুর বিটকয়েন আছে এবং প্রত্যেকে শত কোটি টাকার মালিক। ভারতের মূলধারার একাধিক গণমাধ্যমও এই দাবির ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছিল। তবে ফ্যাক্ট চেক করে সত্যিটা সামনে আলো হিউমার স্ক্যানার টিম। তারা জানালো, উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই আগস্টের আন্দোলনে নেতাদের নামে ছড়িয়ে পড়ে স্ক্রিনশটগুলো ভুয়া। প্রযুক্তির কারসাজিতে এসব স্ক্রিনশট তৈরি করা হয়েছে এবং একটি অনির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রচারিত হচ্ছে। একটি সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করছে। ক্যাপশনে লেখা, ভোরবেলায় ভয়াবহ ছিনতাইয়ের কবলে পড়েছে একজন কলেজ ছাত্র। অনুসন্ধানে দেখা যায় কলেজ ছাত্রের ছিনতাইয়ের কবলে পড়ার ভিডিওটি এখনকার নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৪ সালের মে মাসের ঢাকার জিগাতলা এলাকার একটি ছিনতাইয়ের ঘটনায়, যেটা এখনকার বলে প্রচার করা হচ্ছে। ওদিকে ফেসবুক, ইউটিউব এবং এক্সে একসাথে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি, যেখানে দাবি করা হয়েছে দিনে দুপুরে অস্ত্রের মুখে প্রকাশ্যে বাইক ছিনতাই। কিছু পোস্টে ঘটনাটির স্থান হিসেবে ঢাকার হাতিঝিলের কথা বলা হয়েছে। তবে সত্যি তথ্য হলো ভিডিওটি আসল ছিনতাই নয়, বরং জনসচেতনতামূলক উদ্দেশ্যে নকল অস্ত্র দিয়ে ধারণকৃত একটি স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্যকে আসল ছিনতাইয়ের দৃশ্য বলে প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো হয় খবর, বাংলাদেশে মধ্যরাতে হঠাৎ কারফিউ জারি করা হয়েছে। হিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান জানায়, বাংলাদেশে কারফিউ জারির দাবিটি মিথ্যা, বরং ভারতের আসামের একটি এলাকায় কারফিউ জারির ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার করা হয়েছে। এখানেই শেষ না। সম্প্রতি থানায় ঢুকে ওসিকে হত্যা এই দাবিতে একটি লাশের পাশে পুলিশ সহকর্মীদের কান্নার একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। হিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি থানায় ঢুকে ওসিকে হত্যা করার কোনো ঘটনা নয়, বরং এটি ২০২৩ সালের এক সড়ক দুর্ঘটনায় নিহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর পর হাসপাতালে তার সহকর্মীদের শোকের মুহূর্তে ধারণকৃত ভিডিও। দর্শক, আজ মার্চের ২ তারিখ। পরিসংখ্যান বলছে গেল ফেব্রুয়ারি প্রতিদিন এমন অপতথ্য শনাক্ত হয়েছে প্রায় ১০টি করে। সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে ফেসবুকে, এর ঠিক পরের অবস্থানে রয়েছে এক্স, এরপর যথাক্রমে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং থ্রেডস। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হিউমার স্ক্যানার এই পরিসংখ্যান জানিয়েছে। রাকিব হাসান, ৭১। বরাবরের মতো অনেক অজস্র পোস্ট যেগুলো ফেক নিউজ ছড়াচ্ছে, সেখান থেকে যে কটা ফ্যাক্ট চেক করা গেছে তার মধ্যে থেকে আমরা কয়েকটি তুলে ধরার চেষ্টা করলাম এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এইসব তথ্য যাচাই করেছে তাদের সঙ্গেও আমরা এই আয়োজনে কথা বলার চেষ্টা করি এবং বিশ্লেষণ জানার চেষ্টা করি। এই মুহূর্তে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এবং আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার হুজাইফা আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব কামাল উদ্দিন, আপনার কাছে আসবো, তার আগে ছোট করে আমরা ফ্যাক্ট চেকিং এর
একটা অভিজ্ঞতা জেনে আসি। হুসাইবা আহমেদ, প্রথমত ধন্যবাদ, আপনারা আসলে নিরলসভাবে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছেন। খুব সংক্ষেপে একটা বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিয়েই শেষ করব, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির পরিসংখ্যান যেটা দেখা গেল যে 268টি অপতথ্য শনাক্ত করা গেছে, এটা কি জানুয়ারি চাইতে বেশি নাকি কম? এবং আপনারা তো শনাক্ত করেছেন, কিন্তু যেগুলো শনাক্ত করা যায়নি সেই আকারটা কত বড় হতে পারে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে কতটুকু আসলে ফ্যাক্ট চেকটা করা যাচ্ছে, একটা ধারণা পেতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, প্রথমে 71 টিভিকে সাধুবাদ জানাই এমন একটি দারুণ প্রোগ্রামের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তো যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে, আচ্ছা আমরা যদি ফেব্রুয়ারিকে এভাবে বা চিন্তা করি যে গত বছরের ফেব্রুয়ারির তুলনা করি, তাহলে দেখা যায় যে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে এবারের ফেব্রুয়ারিতে এই হারটা বেড়েছে, অনেক বেড়েছে। তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এই ফেব্রুয়ারি মাস কিন্তু সবচেয়ে ছোট মাস, যেমন ধরেন মাত্র 28 দিন আছে, কিন্তু এই 28 দিনেই গড়ে প্রায় 10টির মতো করে 300-র কাছাকাছি আছে, যেটা অলরেডি আপনি বলে ফেলেছেন। তো এখানে আরো একটা বিষয় লক্ষ্য করার মতো যে আমরা এই 268 যে সংখ্যাটা, এটা কিন্তু আমরা যতটা মানে ক্যাপাবল ছিলাম এটা আর কি শনাক্ত করার জন্য, এই সংখ্যাটা মানে এর বাইরে আর অনেক সংখ্যা থাকতেই পারে, যেটা আমাদের হয়তো দৃষ্টিগোচর হয়নি, কিংবা যেটা নিয়ে এখনো রিসার্চ চলছে, কিংবা আরো নানা পর্যায়ে আছে, যেটা এখনো মানে সিদ্ধান্তে আসা যায়নি। এরকম অনেক থাকতে পারে। এই 268 হচ্ছে গিয়ে মানে আমরা শনাক্ত করতে পেরেছি, এবং গুজবের হার আসলে কমে না, গুজব মানে নিয়মিতই থাকে, একটা অনেকটা কনস্ট্যান্ট গতিতেই চলতে থাকে। তাছাড়া যেটা বর্তমানে আপনি বলছেন এবারে রাজনৈতিক যেটা, এটা সবসময় উপরের দিকেই থাকে, এবারও এটা উপরের দিকে আসে। আর আরেকটা কারণ হতে পারে, যেটা যেমন ধরেন গত আগস্টের পর থেকে যেখানে আমাদের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, এবং এখানে রাজনৈতিকের সব রকমেরই আছে, জাস্ট যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আরো অনেকেই আছে এখানে, মানে এই গুজবের শিকার হয়েছেন, যাদেরকে জড়ি গুজব সরানো হয়েছে। এবং এই সংখ্যাটা আসলে কমে না। যদি আমরা ফেব্রুয়ারি থেকে চিন্তা করি, তাহলে আগের গত ফেব্রুয়ারিতে বেড়েছে, এবং জানুয়ারি যেহেতু দিন কিছু বেশি থাকে, মানে 31 দিন থাকে, এবং গড় যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটা মোরলেস কাছাকাছি আছে, সমানই থাকে। আর এমনিতে এই আসলে এখন এই গত আগস্টের পর থেকে প্রতিটি মাসেই কিছু না কিছু ইস্যু থাকেই। যেমন গত ফেব্রুয়ারিতে যেটা সবচেয়ে বেশি মানে এককভাবে যে ঘটনাটা নিয়ে যে সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সেটার প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর যেটা ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছিল, এটিকে এককভাবে হ্যাঁ, এবং আমরা যখন প্রতিদিনই রিভার্স স্ক্যানে ঢুকি এবং আপনাদের ফ্যাক্ট চেকগুলো দেখি, আমরা দেখতে পাই আসলে যে প্রতিনিয়তই গুজবগুলো ছড়াচ্ছে, এবং ফ্যাশনে যেমন একটা ট্রেন্ড থাকে, গুজবেরও ট্রেন্ড থাকে। মানে কিছুদিন ধরে আমরা আসলে চিন্তায় দেখছিলাম, সেই চিন্তায় নিয়েও এখন দেখতে পাচ্ছি প্রচুর গুজব ছড়াচ্ছে। অনেক ধন্যবাদ হুজাইফা এই বিষয়গুলো তুলে ধরার জন্য। এবং আগে জানিয়েছে আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর কামালউদ্দিন আছেন। যারা কামালউদ্দিন, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যতটুকু বিশ্লেষণ করছি যে গুজব বা মিথ্যা তথ্য, তাদের উৎস আমরা জানি, কারা করছে সেটা জানি, এবং কোথা থেকে আসছে তারও একটা ধারণা আমরা পাচ্ছি। তাহলে আসলে এই পথগুলো বন্ধ করতে পারছি না কেন? কোথায় আসলে কাজ করাটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে ধন্যবাদ, আপনারা যে বিষয়টিকে সামনে নিয়ে আসছেন যে ফেক নিউজ, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ফেক নিউজটাকে নিউজে রূপান্তরিত করা হচ্ছে। একটা স্বার্থান্বেষী গোষ্ঠী এটিকে মানুষের সামনে নিয়ে আসছেন। আমরা জানি যে 5 আগস্টের পূর্বেও কিন্তু অনেক ধরনের ফেক নিউজ হতো, কিন্তু ফেক নিউজের ধরনগুলোর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসছে। এর আগে অনেক মিথ্যা তথ্য দিয়ে জাতির সামনে অনেক পজিটিভ ফেক নিউজ তুলে ধরা হতো, আর এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে একবারে মিথ্যা বানোয়াট সেই ধরনের নিউজগুলোকে তুলে ধরা হচ্ছে। এবং আমরা দেখি যে এটির সাথে পুরো দেশের মানুষকেও কিন্তু সম্পৃক্ত করা হচ্ছে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যদি যাই, অনেক তথ্য আমরা জানি যে এখানে ফেক নিউজে বলা হচ্ছে যে, গুজব তথ্যে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে। এটি দেখেছি যে আমি অনেক শিক্ষিত মানুষও কিন্তু সেটি প্রচার করেছে, সেটি শেয়ার করেছে তথ্যকে চেক না করে। তো সেটি দেখা যাচ্ছে যে এটি একটি আমাদের মানব সমাজের উপর বড় ধরনের একটা চাপ পড়ছে, পলিটিক্সের উপর চাপ পড়ছে, এবং একটা মিথ্যা জেনারেশন তৈরি করবার জন্য একটি গল্প সাজানোর চেষ্টা করা হচ্ছে। তা আমি যেটি বলবো যে এই ফেক নিউজগুলোর জন্য আমরা আগে দেখেছি যে 5 আগস্টের পূর্বে পতিত ফ্যাসিবাদী সরকারের সময়ে অনেক বাকস্বাধীনতার কারণে সত্য কথা বলার পরেও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই দেশ, একটা দেশের প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারবে না। গণতন্ত্র তো এটা নয়। গণতন্ত্র হচ্ছে যে আমি সত্য কথা বলবো, আমাকে গলা চিপে ধরার কোনো অধিকার কারণেই আমি সত্য কথা। হ্যাঁ, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডক্টর কামালউদ্দিন, এটা আসলে শুধু আমাদের দেশের সমস্যা না, মানে এখন বিশ্বব্যাপী আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে এরকম রিউমারগুলো ছড়াচ্ছে। উন্নত দেশগুলো আসলে কিভাবে জিনিসটাকে সামাল দেয়? আমরা সেই পথে হাঁটার দিক থেকে আসলে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করি আসলে?
স্পষ্ট, তারা প্রত্যেক দেশেই কিন্তু রিউমার আছে, মার্কিন ইলেকশনকে নিয়েও কিন্তু রিউমার ছিল, কিন্তু তারা তো তাদের গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে সেটুকে পরিপূর্ণভাবে তথ্য প্রযুক্তির এই যুগে আপনি ফেক নিউজকে একেবারেই নিঃশেষ করতে পারবেন না, বাট এটা চেক করা যাবে। আমি মনে করি যে বিশ্ব ব্যবস্থার মতো আমাদের টেকনোলজি যত উন্নত না থাকে, কিন্তু এই যে যারা ফেক নিউজ স্ক্যানার যারা আজকে এখানে আসছেন, তারা তো তথ্যের কতগুলো ফেক নিউজ হচ্ছে এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে এমন ডিভাইসও আছে, তারা বুঝতে পারে যে এটা কারা করছে। আমি মনে করি যে এটি লাগামহীনভাবে ছেড়ে দেওয়া উচিত না, এটি আইনের প্রয়োজনে আইন করে, ফেক নিউজের জন্য আইন করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের এক্সিস্টিং আইনেও কারো যদি ইমেজ ড্যামেজ করা হয়, মিথ্যা তথ্য দেওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ফ্যাব্রিকেশন ইনফরমেশনের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। আমি মনে করি যে সেই কাজটি কিন্তু চালু করা উচিত। এইভাবে যদি লাগামহীনভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ফেক নিউজ কোনোদিনও বন্ধ করা যাবে না, এটা দিন দিন বাড়তে থাকবে। এখন ফেক নিউজ বাড়লে কি হয়? ফেক নিউজ বাড়লে দেখা যাচ্ছে যে এটি বাংলাদেশের মানুষ তো আসলে, আমি যেটা দেখছি যে পৃথিবীর সব মানুষে নেগেটিভ নিউজের প্রতি একটা দুর্বলতা থাকে। সেই নেগেটিভ নিউজটা যদি সত্য হয় সেটাতে কোনো অসুবিধা নয়, কিন্তু সে একটা বানানো তথ্য এবং তথ্যগুলো আজগুবি তথ্য উপস্থাপন করা হয় দেশের সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত, দেশের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং যেটি দেশের গণতন্ত্রের একেবারে চর্চার বিপরীত একটা তথ্য। তো সেই জন্য আমি মনে করি যে সরকারকে এখানে উদ্যোগ নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের যে সাইবার ক্রাইম আছে সেই জায়গা থেকে তাদেরও একটা ভূমিকা প্রয়োজন। খুব চমৎকার একটা কথা বলেছেন। আমরা প্রতিদিনই আসলে একটা করে দুটো করে যে কটা পারা যায় পরামর্শগুলো নেই, এবং আপনার কাছ থেকে খুব চমৎকার একটা পরামর্শ পাওয়া গেলো যে আইন শৃঙ্খলা বাহিনীকেও আসলে এই বিষয়টা একটু বাড়তি নজর রাখতে হবে, যেহেতু জিনিসটা ছড়াচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন ছিলেন এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকার হুজাইফা আহমেদ আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এখানে, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। দর্শক, মনে রাখবেন, চটকদার খবর দেখলেই আসলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।